আমার কথা তো সেটা না। আপনি কিন্তু নির্বাচনের পূর্বেই বলা উচিত ছিল, আমি যদি গণতন্ত্রে বিশ্বাসী হই, যে এদের বিরুদ্ধে যেহেতু নিষেধাজ্ঞা নাই, এদের দল যেহেতু নিষিদ্ধ না, কার্যক্রম নিষিদ্ধ, এটাকে উইথড্র করেন, যারা অপরাধী তাদের বিচার হোক, যারা তালিকাভুক্ত হয়েছে আসামি হিসাবে বিচার হোক। কই, সেটা তো আমরা বলি নাই। তার মানে আমরা মুখে বলি আওয়ামী লীগ নিষিদ্ধ করা না হোক, কিন্তু ইন অ্যাকশন যদি মাঠে না থাকে আমার জন্য সুবিধা। আর একটা কথা বলি, এখানে মেন্টালিটির ব্যাপার। আমরা, ভাই যেটা বললেন যে আমরা ইউরোপ আমেরিকার চিন্তা করি, ইয়েস, আপনি আমেরিকার চিন্তা করি, আমাদের ওই হিসাবে ওই চিন্তা করাটা বোকামি। কিন্তু উন্নত বিশ্বের সাথে কম্পেয়ার করলে ইউরোপিয়ানরা কি করে? আমরা খালি দেখি যে আমেরিকা এইটা হয়েছে, কানাডায় এইটা হয়েছে, আমার ওই ব্রিজ, এই ফ্লাইওভার, এগুলি দরকার। কিন্তু তাদের মেন্টালিটিটা আমি নিয়ে আসতেছি না। তাদের মেন্টালিটি, আমাদের মেন্টালিটি কি? ইন দ্য নেম অফ ডেভেলপমেন্ট আমি টাকা চুরি করব, দিস ইজ আওয়ার মেন্টালিটি। কিন্তু আমাদের মেন্টালিটি এইটা না, এই ডেভেলপমেন্টটা শুধুই জনগণের জন্য করব। ইয়েস, যে ডেভেলপমেন্ট করেন জনগণের জন্যই করেন, কিন্তু লোন 500 টাকার ব্যয় করার দেখা যান 5,000 কোটি টাকার কাছে যখন আপনি 20,000 কোটি টাকা ব্যয় দেখে টাকাটা মেরে দেন, সেই যে ফরেন লোনটা আমার উপরেও বর্তায় নাগরিক হিসাবে তার অংশ। তাহলে আপনি ডেভেলপমেন্টের নামে আপনি টাকা চুরি করছেন, আমাকে ঋণের তলে ফেলে দিচ্ছেন। এটা ইউরোপিয়ানরা করে না। সো আপনি যে কথায় কথায়, তাহলে ইউরোপিয়ান ডেভেলপমেন্ট বাদ দেন, থাকবো কুড়ে ঘরে, থাকবে মানুষ নিরাপদে। চেঞ্জ করব মেন্টালিটি। মানসিকভাবে উন্নত হলে রাষ্ট্র অটোমেটিক উন্নত হবে। আপনি যদি মেন্টালি উন্নত থাকেন, আপনার ঘর সুন্দর হবে। শুধু টাকাওয়ালা হইলেই আপনার ঘর সুন্দর হয় না। সেটা কি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে সম্ভব বলে মনে করছেন? যেহেতু সম্ভব না, আপনি কথায় কথায় আমেরিকা কেন টানেন? কেন আগে তাদের মেন্টালিটি আনেন। লন্ডনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখানে লেখা আছে আই উইটনেস যদি কেউ থাকো যোগাযোগ করো। খুব ভোরে অ্যাক্সিডেন্ট হয়েছে, খুব ভোরে, ভোর 4টা-5টার দিকে। এখন যেই লোক আই উইটনেস, যে যখন দেখবে সে ঠিকই যোগাযোগ করবে। আর আমার দেশে যদি একটা সাইনবোর্ড লাগায় রাখে যে অমুকদের একটা হত্যা হয়েছে, যে চাক্ষুষ দেখছেন একটু, সে যোগাযোগ করলেই পয়লায় দেখবে পুলিশের কাছে পুলিশ প্রশ্ন করবে, অত ভোরে আপনি গেছিলেন কেন, আপনার কি কাজ ছিল, এই তারে জেরা শুরু করে দিল। আমি যে দেখলাম ঘটনাটা, বিবরণটা শুনে তুমি তদন্ত শুরু করো না, তুমি গেছিলা কেন, মানে আমাকেই সন্দেহ শুরু করে দিল। এই যে মেন্টালিটি, আগে মেন্টালিটি চেঞ্জ করেন। আমি একমাত্র ব্যক্তি 6 মাস ধরে বলতেছি, এখন বহু লোক এই প্রশ্ন আনছে, সেটা হলো আপনি সংসদ ভাঙার পর 3 মাসের মধ্যে নির্বাচন করবেন। তো আপনি 5ই আগস্ট ভাঙার পর 8ই আগস্ট সরকার হলো, সেই হিসাবে 7ই নভেম্বর 2024-এর মধ্যে নির্বাচন হওয়ার কথা। যদি কোনো কারণে 90 দিন না হয়, আরো 90 দিন নিতে পারেন, তাতে 7ই নভেম্বর 2025-এর মধ্যে নির্বাচন হওয়ার কথা ওই সংবিধান মতে। এটা আমি ব্যক্তিগতভাবে যেটুকু বুঝছি তার থেকে। তো আপনি তাহলে 7ই ফেব্রুয়ারি 2025-এর পর 12ই ফেব্রুয়ারি 2026 কোন সংবিধানে নির্বাচন দিলেন? আপনি তো সংবিধান বহির্ভূতভাবে নির্বাচন হলো। ওই সংবিধানের কথাই যদি আমি ধরি, তা সংবিধান বহির্ভূতভাবে যদি নির্বাচন দিয়ে আপনি সংসদ সদস্য হতে পারেন কিভাবে? কারণ জনগণ ভোট দিছে, আপনাদেরকে ম্যান্ডেট দিছে। একইভাবে আপনারা গণভোটের পক্ষে হাঁ চেয়েছেন আপনারা, এবং আপনাদের কারণে বিপুল ভোটে জয়লাভ করেছে। এটা মানবেন না কেন? না মানলে কিছু করার নাই, কারণ আপনি 2/3 মেজরিটি পেয়ে গেছেন। এখন আমার প্রশ্ন ওখানে না, এটা মানলে ক্ষতিটা কি হয়, লাভ হয় কার, এটা আমাকে দেখতে হবে। লাভ ক্ষতির হিসাব থাকে তো সব জায়গায়। আমি নিশ্চিত করে বলে দিচ্ছি, আমার এই গণভোটের আলোকে সংবিধান সংস্কার করলে বাংলাদেশ রাষ্ট্রটার কোনো ক্ষতি হবে না, বহির্বিশ্বের সাথে আমার সম্পর্কের কোনো ক্ষতি হবে না, দেশের সাধারণ জনগণের কোনো ক্ষতি হবে না। ক্ষতি হবে শুধুই রাজনীতিবিদদের। সেটা কি? একই ব্যক্তি একই সময়ে প্রধানমন্ত্রী, সংসদীয় নেতা এবং দলীয় প্রধান থাকতে পারবেন না। এই মোতাবেক এই গণভোটের আলোকে যদি হয়, জনগণের ক্ষতি কি এখানে? জনগণের কোনো ক্ষতি নেই তো। আর আপনি যদি রাষ্ট্র ভাবেন এইটা আমরা জনকল্যাণে আসি, তো জনকল্যাণের জন্য এটা ভালো, রাষ্ট্র কল্যাণের জন্য এটা ভালো, দেশের সব শ্রেণীর লোকের জন্য গড়পড়তায় ভালো। শুধুমাত্র রাজনীতিবিদ যারা ক্ষমতায় যেতে পারে না নির্বাচন করে, তাদের 2/3 মেজরিটির ভালো, শুধু তাদের জন্য ক্ষতিকর। তাহলে তো আপনি আপনার দলের চিন্তা করতেছেন। একইভাবে আপনি আজকে বলছেন যে নির্বাচনী ইশতেহার তারা দিচ্ছেন, সেখানে 31 দফা আছে। তো আপনি গণভোটটাকে পক্ষে হা ভোট দিতে দেওয়ার পর যদি এসে বলেন যে আপনাদের 31 দফা বাস্তবায়ন করবেন, এটা তো 100 ভাগ লোকের মতামত নয়, এটা আপনার দলীয় ইশতেহার।
আর গণভোটটাই ভোট দিচ্ছে সারা দেশের জনগণ, এবং আপনাদের উপরে আস্থা রেখে, আপনাদের তারেক রহমান সাহেব যেমন মানুষ দলমত নির্বিশেষে আস্থা রেখেছে। এখন এখান থেকে আপনি সরে গেলে যেতে পারেন, কেউ বাধা দিবে না, কারণ আপনার 2/3 মেজরিটি আছে, ইউ ক্যান ডু। এবং আমার কাছে মনে হয় আলটিমেটলি ওই কামাল ভাই যেটা বলছে, গণভোট নিয়ে কোনো তোয়াক্কা হবে না, সবই ঠিক আছে, সংসদ চলবে, ঢুকে গেলাম বসলাম, চলবে এবং নো অপশন, আমরা যেভাবে দেখে আসছি। তো আপনি ফ্রম ডে ওয়ান যদি আপনি একটা বিষয় থেকে ইউটার্ন নেন, তাহলে জনমনে কি প্রতিক্রিয়া হতে পারে সেটা আপনাদের মাথায় রাখা উচিত বলে আমি মনে করি। সেটা আদৌ রাখছেন কিনা, কারণ এই বিষয়টা এত ত্যাগ তিতিক্ষার পর যখন একটা গণভোট, আমি আবারও বলছি, এতে রাষ্ট্রের কোনো ক্ষতি হবে না, দেশের সাধারণ জনগণের কোনো ক্ষতি হবে না, কোন ব্যবসায়ী কমিউনিটির কারো কোনো ক্ষতি হবে না। ক্ষতি যদি আমি দেখি একমাত্র রাজনৈতিক দলের, যেখানে তাদের অ্যাবসোলিউট ক্ষমতা বলতে যা বোঝায়, সেখান থেকে পাওয়ারটা শেয়ার হয়ে যাবে, কিছু রাষ্ট্রপতির মধ্যে, কিছু প্রধানমন্ত্রীর মধ্যে থাকবে, এবং অ্যাবসোলিউট পর প্রধানমন্ত্রী দুইবারে বেশি থাকতে পারেন, এবং একই সময় সে পার্টি চিফ থাকবেন না, সংসদ নেতাও থাকবেন না, একটা পেলে বাকি দুটো ছাড়তে হবে। এই যে বিষয়গুলো, এটা শুধুমাত্র আমার কাছে মনে হয় ক্ষমতার প্রতি যারা দুর্বল তারাই এটা না। আমি রাষ্ট্রের যেহেতু ক্ষতি হবে না, জনগণের জন্য ক্ষতি হবে না, আপনারা জনগণের পক্ষে কাজ করতে চান, এগুলা মেনে দেখান, ক্ষতিটা কোথায়? মানবেন না, লোক সাফার করবে, কারণ ঘুরে ফিরে তো সাধারণ লোক সাফার করে। রাজনীতির ফলটা, বেনিফিটটা নেয় লিমিটেড লোকে, ক্যাশ করে 18 কোটি লোককে, যারা কিছুই জানে, সরল বিশ্বাসে ভোট দেয়। আমি নেতা বলছে ভোট দিলাম, তা নেতা বলছে ভোট দিলাম হাতে, তারপর যদি সেই গণভোট থেকে আমি সরে যাই, প্রতিশ্রুতি ভঙ্গ হয়ে যাচ্ছে, এবং সেই প্রতিশ্রুতি ভঙ্গ হলে তার কনসিকুয়েন্সটা কি হতে পারে সেটা সময় হয়তো বলবে। হয়েছে বা সরিয়ে দেওয়া হয়েছে বলা যায়। এবং এই নির্বাচনের পরবর্তী সময়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরবর্তী সময় আমরা দেখতে পেলাম এখন টেলিভিশন, বেসরকারি টেলিভিশন, এখন টেলিভিশনে 4 জন সাংবাদিককে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। এই যে রাজনৈতিক পট পরিবর্তন বা যে কোনো পরিবর্তনের বলি হন সাংবাদিকরা, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? যেটা বলতেছি, রাজ্জাকের ব্যাপারটা একটু আমার একটা পয়েন্ট অফ ভিউ আছে, সেটা হলো যে উনি বললেন যে কি ক্ষতি না, সেটা হচ্ছে এই যে সংস্কারগুলো না, এগুলো ঠিক ছিল ইফ দি সোসাইটি উড বি ইউরোপিয়ান অর আমেরিকান। এইটা বাংলাদেশ, হ্যাঁ, যেহেতু বাংলাদেশ, আপনাকে শাসনটা করতে হবে অ্যাসার্টিভলি। আপনি কি অধিক গণতন্ত্র হয়ে গেল, মানে একটা সরকারের যে সংস্কারের এগুলো বাস্তবায়িত হলে হবে কি, সরকারটা সবসময় এক ধরনের ইসের মধ্যে থাকবে, চাপের মধ্যে থাকবে, এবং চাপের মধ্যে থাকলে হবে কি, তারা ডিসাইসিভলি ওয়ার্ক করতে পারবে না। হ্যাঁ, সবসময় ধরেন যে যেমন ধরেন যে উচ্চ কক্ষ যদি হয়, হ্যাঁ, সেখানে আপনি অ্যামেন্ডমেন্ট আনতে গেলে আপনার ঝামেলা হয়ে যাবে। তারপরে ধরেন যে এই কি বলে যে প্রেসিডেন্টের সাথে যদি পাওয়ার শেয়ার করা হয়, তাহলে প্রাইম মিনিস্টার ডিসাইসিভলি অ্যাক্ট করতে পারবে না। এটা তো ইউরোপিয়ান সোসাইটি না যে যত কম শাসন করব তত সরকারটা ভালো। হ্যাঁ, মানে ইউরোপে যেটা আছে যে সরকার যত কম শাসন করে সেই সরকার তত ভালো শাসন। তা আমার তো সোসাইটি ভিন্ন। এইখানে সরকারটাকে একদিকে গণতন্ত্র থাকবে, আবার সরকারটাকে ডিসাইসিভলি ওয়ার্ক করতে হবে। সেখানে যদি নানা রকম কি বলে চেক করা হয়, হ্যাঁ, যে এইটা করা যাবে না, ওইটা করা যাবে না, এইটা করা যাবে না, তাইলে সরকারটা প্রপারলি ফাংশন করতে কষ্ট হবে তার। এটা একটা দুর্বলতার দিক আছে। আচ্ছা, আপনি যেটা বললেন যে এই সরকার বদল হলে না, দেখেন এই যে পরিবর্তনের আকাঙ্ক্ষা ব্যক্ত করা হচ্ছে না, নানা রকম তো পরিবর্তন হয়ে যাচ্ছে মনে হচ্ছে আর কি। এগুলি পরিবর্তন করা খুব কঠিন কাজ। এটা দেখেন, আমি 10-15 বছর ধরে একটা কথা বলে আসতেছি টেলিভিশনেই, সেটা হচ্ছে আমাদের মূল সমস্যা হচ্ছে অ্যানথ্রোপোলজিক্যাল, নৃতাত্ত্বিক সমস্যা। আমাদের রাজনৈতিক সমস্যাটার উৎপত্তি হচ্ছে নৃতাত্ত্বিক সমস্যার থেকে, এবং আমাদের চরিত্রের মধ্যে অনেক কিছু আছে যেটা আমরা উই ক্যানট ওভারকাম। এখানে একটু বলি, দেখেন ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে জন শোর ছিলেন এখানে গভর্নর জেনারেল ব্রিটিশ আমলে। তো উনি 1785-এ আপনার ব্রিটিশ পার্লামেন্টে একটা গোপন দলিল পাঠাইছিলেন বাঙালির চরিত্র নিয়ে। তো ওখানে উনি বলছিলেন যে বাঙালিরা হচ্ছে আপনার পরশ্রী কাতর, বাঙালিরা হচ্ছে অন্যকে ঠকানোকে গুণ মনে করে, বাঙালিরা অধস্তনদের চোটপাট করে,
ঊর্ধ্বতনদের তেলবাজি করে বাঙালিরা, এইসব তো পাঠাইছিলেন 250 বছর আগে। তো আমি এই 2023 এক মাস আমি লন্ডনে ছিলাম ডিসেম্বরে। তো বাকিংহাম প্যালেসের পাশেই লর্ড ক্লাইভের একটা মূর্তি আছে। তা আমি মূর্তির সামনে দাঁড়ায় বলছি যে, ক্লাইভ, তুমি 250 বছর আগে আমাদের যেভাবে দেখে গেছিলে আমরা ঠিক সেভাবেই আসি, তুমি আমাদের জন্য দোয়া করো। অর্থাৎ আমরা কোনো চেঞ্জ হয়নি। আমাদের যে নৃতাত্ত্বিক যে সমস্যা, না, আমাদের জিনের মধ্যে যে সমস্যা, এগুলি রিপেয়ার করা খুব কঠিন কাজ। তো ফলে আমি এতটা সম্ভব কিনা, হ্যাঁ, এটা সম্ভব না, এটা ওভার দি সেঞ্চুরির ব্যাপার। যেমন আমি তো যে উদাহরণটা দেই, যেমন ধরে যে ডাচ, হ্যাঁ, নেদারল্যান্ডসের কিংবা ডেনমার্কে, ওরা তো 250, 300, 400 বছর আগে ডাকাত ছিল, পাইরেটি জলদস্যু ছিল, ওরা এখন সুসভ্য না। এটা কিভাবে হয়েছে? এটা ওভার দি সেঞ্চুরি হয়েছে, একটা বিবর্তনের মধ্য দিয়ে ওরা এরকম হয়েছে। তা আমাদের ওয়েট করতে হবে। আমরা এই মেয়ারলি একটা ইলেকশন হয়ে গেল, হ্যাঁ, ভোট দিলাম, আর রাতারাতি আমাদের চরিত্র পাল্টে গেল। এটা তো মানে কি বলবো, এইটা হচ্ছে যারা এইসব, আমি নির্বাচনের আগে একটা জিনিস বলতেছিলাম বারবার, যে দেখেন, আমি অন্তত মানে কমফোর্টেবল ইলিউশনে ভুগতে চাই না। যে মরিচিকা আমাকে আনন্দ দেয়, হ্যাঁ, যে আমি একটা মেয়েকে ভালোবাসি, একটা মরিচিকার মধ্যে আছি, একটা কমফোর্টেবল ইলিউশন, আমি এটা ভুগবো না আনলেস সে আমাকে রিয়াক্ট না করবে। খামাখা আমি ইলিউশনে কেন ভুগবো? তো ফলে আমি জানি যে কি আমাদের সোসাইটি কি, এটা নেচার কি, এটা ডিনামিক্স কি, আমি জানি। তো আমি তো ইলিউশনে ভুগবো না। আমি জানতেছি যে জিনিসগুলো রিপিট হবে এবং এমনও হইতে পারে, আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে যদি অপোজিশন থেকে যদি বড় ধরনের প্রেশার আসে বা বড় ধরনের গভর্নমেন্টকে ডিস্টেবিলাইজ করার জন্য, অস্থির করার জন্য যদি চাপ প্রয়োগ করতে থাকে, এই গভর্নমেন্ট ফ্যাসিবাদী হয়ে যাবে। ফ্যাসিবাদ তো অনেক বড় ব্যাপার, মানে স্বৈরাচারী হয়ে যাবে, হ্যাঁ, হয়ে যাবে। কারণ আপনাকে তো মানে ক্ষমতা ছাড়ার তো কোনো আপনার মানসিকতা নেই আমাদের পলিটিশিয়ানের। তো যখন চাপ বেশি আসবে তখন ধীরে ধীরে হার্ড থেকে হার্ডার হবে গভর্নমেন্ট। এটা স্বাভাবিক, এটা হবেই। সো ফলে এগুলি খুব বেশি আশা করার কিছু নাই। হ্যাঁ, মানে ক্ষমতাকে নিষ্কণ্টক রাখার জন্য, ক্ষমতাকে নির্বিঘ্ন রাখার জন্য এগুলো হবে। ধরেন, আমি জানি না এখন টেলিভিশনের 4 সাংবাদিক কি কারণ আমি জানি না, এটা অন্য কারণও থাকতে পারে, হ্যাঁ, বাট এগুলো যাবে না সোসাইটি থেকে, এগুলো যাবে না। তারেক রহমান যতই আশাবাদ দেখান না কেন, হ্যাঁ, এগুলো যাবে না। কনসিডারেবলি কমবে, সেটা হইতে পারে। জি, আপনাকে ধন্যবাদ। জনাব রাজ্জাকি, আবারও আপনার কাছে আসতে চাই। সম্প্রতি বিভিন্ন জেলায় আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের যে অফিসগুলো রয়েছে সেগুলোর তালা খুলে দেওয়া হচ্ছে এবং পতাকা উত্তোলন করা হচ্ছে। এই বিষয়টিকে কিভাবে দেখছেন? মানে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে আপনি কিভাবে দেখছেন? আপনার কি মনে হয়? দেখেন, এগুলো নিয়ে কথা বলতে গেলে অনেক কথা। সেটা হলো যে আপনি সমস্ত রাজনৈতিক দলের পার্টিসিপেশন বা রাজনীতি করবে, এই অ্যাকশনে সেটা বোঝায় যে আপনি উদারপন্থী লোক বা আপনার উদারপন্থী রাজনীতিবিদ দল ক্ষমতায় আসছেন। তো আপনি এখন বিভিন্ন জায়গায় অফিস আদালত খুলে দিচ্ছেন, ভালো কথা। মানে আপনি আরো 15 দিন পর খুললেও যা, 1 মাস পরে খুললেও যা, এখন খুললে তাই। কিন্তু এতে কি একটা বার্তা কিন্তু যায়, এই বার্তাটা কি? না, আওয়ামী লীগ তো একটি রাজনৈতিক দল, তারা তাদের কার্যক্রম চালাবে, সেক্ষেত্রে অন্য দলের উদারপন্থী হবার প্রশ্নটি আসলে কেন আসছে একটু জানতে চাই। আপনি যখন একটা দল কথিত আছে যে 35% ভোট তারা রিজার্ভ করে, ঠিক আছে, কমাইলাম 25% করে, 25% যদি করে তাহলে তো 25% অফ দ্য পপুলেশন। সেই দলটা নিষিদ্ধ করা হয়নি। আজকে যে দল ক্ষমতা আসে তারাই নিষিদ্ধ করেননি, তারা বলছেন যে না, রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে আমরা নই। এবং কিন্তু প্রশ্ন হচ্ছে, সেদিন যদি নিষিদ্ধ হইতো তাতে তো এই দলের উপরে কোনো দায় বর্তাইতো না, ক্ষমতায় তো তারা ছিলেন না। নির্বাহী আদেশে বন্ধ হইলেও তো বন্ধ করতো এই অন্তর্বর্তীকালীন সরকার, দায় দায়িত্ব পড়তো তাদের উপরে। ওই দিন যদি নিষিদ্ধ করা হইতো তাহলে তো আজকে এই প্রশ্নটা আসতো না। কিন্তু সেদিন নিষিদ্ধ হয় নাই,
কিন্তু ছাত্র আবার বলল যে না, দল নিষিদ্ধ করতে হবে, বিএনপি বলল যে না, নিষিদ্ধের পক্ষপাতী তারা না। ফলে সরকার একটা মধ্যপন্থী জায়গায় গেছে, কি দল নিষিদ্ধ করলাম না কিন্তু কার্যক্রম নিষিদ্ধ করলাম। এখন এই কার্যক্রম নিষিদ্ধ করলে আজকে যারা ক্ষমতায় গেছে তাদের পক্ষে যায় না পুরো বিষয়টা। আজকে তো যখন নির্বাচন করলো তখন তো আওয়ামী লীগ নির্বাচনে নাই, আপনি 25% পপুলেশনের বাদ দিয়ে আপনি নির্বাচনটা করলেন। আমরা তো এখনো সেই উদারপন্থী হতে পারিনি যে আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, তাহলে এই দল এত বড় একটা দল যেটাকে নিষিদ্ধ করা হয়নি কিন্তু তার ভোটার আছে 25%, 30%, তাকেও ইনক্লুড করা হোক। কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, যারা চার্জশিটভুক্ত হয়েছে কিংবা দণ্ডপ্রাপ্ত হয়েছে, তাদেরকে বাদ দিয়ে ব্যাস তারা কোনো পার্টিসিপেট করতে পারবে না। দেওয়া উচিত দাবিটাই উচিত করা উচিত ছিল। আপনার কাছে কি মনে হয় বর্তমান যে সরকার, তারা আসলে এই কার্যক্রমের যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল তার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে পারে?